হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মিরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক অতুল চন্দ্রগুপ্তের যে কাব্য জিজ্ঞাসা আছে, এই কাব্য জিজ্ঞাসা সম্পর্কে অতুল চন্দ্রগুপ্তের এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমার আলোচনা, তার সঙ্গে ধ্বনিতত্ত্বের স্বরূপ গুরুত্ব নিয়েও কিন্তু আমি তোমাদের এই ক্লাসটা আলোচনা করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখবে। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যে তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিয়ে দেখো বোর্ডের কর্নার দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি জায়গাটা একটু ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি আমি। দেখো, যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু কোর্স ফি আছে 129, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য আছে 699। এই তোমাদের কোর্স ফি। এরপরে একেবারে কিন্তু তাহলে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি, সম্পূর্ণ ইনফরমেশন স্ক্রিনে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো প্রথমে বলেছি এই কাব্য জিজ্ঞাসা ও অতুল চন্দ্রগুপ্ত যে রয়েছে এই টপিকটা নিয়ে আমি সবার প্রথমে চলে আসছি। ঠিক আছে, কি বলছে? প্রাচ্য কাব্যতত্ত্বের পুনরুজ্জীবন, যেখানে অতুল চন্দ্রগুপ্ত প্রাচীন সাংস্কৃতিক আলংকারিকদের রস ও ধ্বনিতত্ত্বকে আধুনিক বাংলার সমালোচনায় প্রতিষ্ঠিত করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আর কি অতুল চন্দ্রগুপ্ত যে রয়েছে তিনি কি করলেন, প্রাচীন সাংস্কৃতিক যে অলংকার আছে, ধ্বনিতত্ত্ব আছে, সেটাকে একটা নতুন রূপ প্রদান করলেন, সমালোচনায় প্রতিষ্ঠিত করে। ঠিক আছে, যেটাই আমরা দেখতে পাচ্ছি কাব্য জিজ্ঞাসা, যেখানে প্রধান উৎস আমরা কি দেখব, আনন্দবর্ধনের যে ধন্যালোক যে আছে এবং অভিনবগুপ্তের লোচন যে টিকা, তার গভীর অনুধ্যান করে এই গ্রন্থটির কিন্তু জন্ম হচ্ছে। তার মানে এই যে কাব্য জিজ্ঞাসা যে গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি, এই গ্রন্থটার কিন্তু প্রধান উৎস হচ্ছে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, এবং সহজ ও প্রাঞ্জল উপস্থাপন, যেখানে জটিল অলঙ্কার শাস্ত্রীয় এই ধারণাকে তিনি অত্যন্ত প্রাঞ্জল ও বিজ্ঞানসম্মত বাংলায় ফুটিয়ে তুলেছেন, যেখানে সার্বজনীন দৃষ্টিভঙ্গি যে আছে, ধ্বনিতত্ত্ব যে সকল সংস্কৃত নয় সকল যুগের সকল ভাষার কাব্যের প্রয়োজন, তা কিন্তু প্রমাণ করা ছিল তার এই কাব্যটার আসল উদ্দেশ্য। তার মানে কি বলছে, তার এই কাব্যটা রচনার পিছনে আসল উদ্দেশ্য ছিল যে ধ্বনিতত্ত্ব শুধুমাত্র একটা সংস্কৃত আর কি, সেটা কিন্তু না, তার পিছে যে এই সকল যুগের একটা সকল ভাষার এই কাব্যে যে প্রযোজ্য আছে সেটাই বোঝানো কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল এই গ্রন্থটা প্রচার করার, মানে লেখার পিছনে। ঠিক আছে, এরপরে কি বলছে, ধ্বনিতত্ত্বের মৌলিক ধারণা ও সংজ্ঞা। তাহলে এই যে ধ্বনিতত্ত্ব যে আমরা দেখতে পাচ্ছি, ধ্বনিতত্ত্বকে যে তিনি নিয়ে সেটাকে সংগ্রহ করেছে, এই গ্রন্থটা লিখেছে, এই ধ্বনিতত্ত্বের সংজ্ঞাটা কি আছে। সবার প্রথমে চলে যাচ্ছে ধ্বনি কি, যেখানে বলছে কাব্যের যে বাচ্যার্থ বা প্রাতিভাষিক অর্থ অতিক্রম করে এক গভীর অপ্রত্যক্ষ অর্থ প্রকাশিত হয়, তাই হচ্ছে ধ্বনি, যা ব্যাকরণের স্ফোটবাদ থেকে সাহিত্য তত্ত্ব এই ধারণাটার আগমন ঘটেছে। ঠিক আছে, এইবার কাব্যের যে আত্মাধ্বনি, সেখানে চলে যাচ্ছে কি বলছে, ধ্বনিবাদীদের মতে অলঙ্কার ও রীতি কেবল কাব্যের বহিরাঙ্গ বা সৌন্দর্যবোধক উপাদান, যেখানে ব্যঞ্জনা বা ধ্বনি হলো কাব্যের অন্তর আত্মা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধ্বনি যেটা কাব্যের কিন্তু অন্তরাত্মা, এবং কাব্য সাত্তা ধ্বনি রীতি, যেখানে আনন্দবর্ধনের এই উক্তিকে অতুল চন্দ্র সবার আগে কিন্তু স্থান দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, যে শব্দের ত্রিপক্ষীয় শক্তি ও ব্যঞ্জনা। তাহলে এই শব্দের যে ত্রিপক্ষীয় শক্তি রয়েছে সে সম্পর্কে দেখে নি। তিনটা শক্তির নাম কিন্তু বলে দিয়েছে, একটা রয়েছে অভিধা, আরেকটা রয়েছে লক্ষণা, আরেকটা রয়েছে ব্যঞ্জনা। তার সঙ্গে ব্যাকরণে কিন্তু বলে দিয়েছে, মানে মেন ভিত্তিটা যেটা বাচ্যার্থ, তারপরে লক্ষণা বলতে লক্ষণাঙ্ক, তারপরে ব্যঞ্জনা বলতে ব্যঙ্গনার্থ যে রয়েছে সেটাই কিন্তু বুঝিয়েছে। সবার প্রথমে অভিধাতে চলে যায়, শব্দের প্রাথমিক সরাসরি অভিধান অর্থ, যেমন গঙ্গার ঘর বললে সাধারণ বিচারে নদীর জলের ভেতরের ঘর বুঝিয়েছে, মানে মেন যে অর্থটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে। তারপরে দ্বিতীয় আমরা দেখবো লক্ষণাঙ্গ, যেখানে বাচ্যার্থ অসংগীত প্রাসঙ্গিক অন্য অর্থ, যেমন গঙ্গার তীরে কুলে ঘর উপস্থাপন করে। তারপরে তৃতীয় আমরা দেখবো ব্যঞ্জনা, যেখানে ব্যঞ্জনার্থ যে আছে অভিধা ও লক্ষণাকে অতিক্রম করে মনের মধ্যে পূর্ণময়তা ও শীতলতা যে গভীর অনুভূতি, তা কিন্তু সৃষ্টি করা হচ্ছে সেই ধ্বনির কাব্যের প্রাণ। ঠিক আছে, ধ্বনি বা সেই কাব্যের প্রাণ। এবার বলছে ধ্বনিতত্ত্বের ত্রিবিধ রূপ বা প্রকারভেদ, যেখানে তিনটা রূপ আমরা পাবো ধ্বনিতত্ত্বের, এক এক করে বলে দিয়েছে। দেখো, বস্তু ধ্বনি রয়েছে, তারপরে অলঙ্কার ধ্বনি আছে, তারপরে রসধ্বনি। বস্তু ধ্বনি কি আছে, বস্তু ধ্বনিতে আছে বাচ্যার্থের অন্তরালে, এক সেকেন্ড,
বাচ্চার্থের অন্তরালে যে কোনো বিষয়বস্তু, ঘটনা বা অলংকারকৃত ধারণার যে সূক্ষ্ম ব্যঞ্জনা ফুটে ওঠে সেটাকে আমরা কি বলবো, মানে ছোট্ট সূক্ষ্মটা, সেটা হচ্ছে বস্তুধ্বনি। তারপরে অলংকার ধ্বনি, যেখানে শব্দ অর্থের বাচ্য রূপের পেছনে অপ্রত্যক্ষভাবে অন্য কোনো অলংকারের উপমা রূপক ব্যঞ্জিত হয়, তখন সেটা আমরা দেখতে পারবো অলংকার ধ্বনি। তারপরে রসধ্বনিতে আমরা দেখতে পারবো সর্বশ্রেষ্ঠ ধ্বনি রূপ হচ্ছে এই রসধ্বনি। তার মানে এই তিনটা ধ্বনির মধ্যে শ্রেষ্ঠ ধ্বনি রূপ হচ্ছে এই রসধ্বনি, যেখানে সর্বশ্রেষ্ঠ ধ্বনি রূপ, যেখানে ব্যঙ্গার্থ সরাসরি পাঠক হৃদয় আর কি স্থায়ী ভাব জাগিয়ে অলংকারিক আনন্দ রস তৈরি করে। যে কারণে নামটা শুনে আমরা বুঝতে পারছি রসধ্বনি, সেই কাব্যটা পড়ে বা সেই ধ্বনিটা পড়ে যাতে তাদের হৃদয় আর কি হৃদয়ঙ্গম যাতে করতে পারে প্রত্যেকটা পাঠক, ঠিক আছে, যারাই সেটা পাঠ করছে। তারপরে দেখো কি বলছে, যে ধ্বনি ও রসের অভেদ সম্পর্ক, যেখানে রসধ্বনি যে আছে, এই রসধ্বনির ব্যঞ্জনার হচ্ছে আসল, ঠিক আছে, মানে এই তিনটা ধ্বনির যে ব্যঞ্জনা করলাম, রসধ্বনিটা হচ্ছে মেন। যেখানে কি বলছে, যে অতুল চন্দ্র দেখিয়েছেন বাক্য কেবল বস্তু বা অলংকারের ব্যঞ্জনা করলে তার শ্রেষ্ঠ কাব্য হয় না, রসের ব্যঞ্জনায় বাক্যকে সার্থক কবিতা করে তোলে। মানে শুধুমাত্র আমি অর্থটা বললাম কিন্তু তা না, সেটার মধ্যে কিন্তু একটা রস থাকতে হবে, যা পড়ে কিন্তু পাঠকদের একেবারে হৃদয়ঙ্গম হয় সেই বিষয়টা, ঠিক আছে। তারপরে নতুনত্ব যেখানে সৃষ্টি করেছে আর কি কবি অতুল চন্দ্র ঘোষ, তিনি কি বলছে, সাধারণ শব্দ রসের যুগে নবীন লাভ করে, যেমন বসন্তের আগমনে শুষ্ক বৃক্ষ প্লবিত হয়। তারপরে অভিনবগুপ্তের সংরাগ, যেখানে ধ্বনি ও রস পরস্পর বিচ্ছিন্ন নয়, রস ধ্বনির চরম পরম সার্থকতা তাই কিন্তু দেখিয়েছে, মানে কাব্যের পরম লক্ষ্য যে আছে সেটা কিন্তু বুঝিয়েছে। এবার বলছে ধ্বনি অনুযায়ী কাব্যের যে শ্রেণী বিভাগ সেটা খুব সুন্দরভাবে এখানে বলেছে, এক এক করে ছকের মাধ্যমে দেখো কাব্যের প্রকার। প্রথমে বলেছে কাব্যধ্বনি, তারপরে রয়েছে গুণভূত বা ব্যঙ্গ কাব্য, তারপরে রয়েছে চিত্রকাব্য। যেখানে ব্যঙ্গার্থ বা বাচ্যের সম্পর্কে বলেছে কি, যেখানে বাচ্চার্থ অপেক্ষা ব্যঙ্গার্থ প্রধান, সুন্দর ও চমৎকারী, ঠিক আছে। শ্রেণী ও মূল্যায়নে বলেছে উত্তম বা শ্রেষ্ঠ কাব্য। তারপরে ভূত ব্যঙ্গ কাব্যের মধ্যে বলছে, যেখানে ব্যঙ্গার্থ বিদ্যমান হলেও তা বাচ্চার্থের অধীন বা গৌণ, যেখানে মধ্যম কাব্যের মধ্যে পড়ছে। তারপরে তৃতীয় আমরা পাচ্ছি, যেখানে ব্যঞ্জনা ও ধ্বনি নেই, কেবল শব্দ অর্থের অলংকার চাতুর্য বর্তমান, সেটাকে আমরা বলবো অধম কাব্য। এইভাবে কিন্তু আমরা তিনটা শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি। তারপরে বলছে কাব্য জিজ্ঞাসায় ধ্বনি তত্ত্বের গুরুত্ব, কতটা গুরুত্ব আছে আমরা দেখে নিই এই কাব্য জিজ্ঞাসার মধ্যে। কি বলছে ধ্বনি তত্ত্বের কি গুরুত্ব, প্রথমে বলেছে অলংকার, প্রথমে কি বলেছে, এই যে অলংকার যে আছে এই অলংকার বাদের সংকীর্ণতা মোচন করে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় আমরা কি দেখবো, সহৃদয় পাঠকদের ভূমিকা, যেখানে ধ্বনি উপলব্ধির জন্য কেবল ব্যাকরণ জ্ঞান যথেষ্টই নয়, পাঠকদের সংবেদনশীলতা আর সহৃদয়তা কিন্তু অপরিহার্য, মানে সেখানে রসের ভাবটা কিন্তু থাকতে হবে। তারপরে তৃতীয় আমরা দেখবো আধুনিক কাব্য বিচারে পথ প্রদর্শক রবীন্দ্রনাথ সহ যে আধুনিক কবিরা যে রয়েছে তাদের প্রাচ্য ধ্বনি প্রয়োগ তত্ত্বায় তিনি সহজবদ্ধ করেছেন, ঠিক আছে। তারপরে ব্যঞ্জনা শক্তির স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা, যেখানে আবিধানিক সীমানা অতিক্রম করে সাহিত্য কিভাবে অসীম অনুভূতির দুয়ার খুলে দেয় তা কিন্তু ধ্বনিতত্ত্বের মাধ্যমে স্পষ্ট হয়, ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়েছে। এবার অনুপমের বাণী অনুযায়ী যদি আমরা দেখি, ঠিক আছে, কাব্য জিজ্ঞাসা অতুল চন্দ্র গুপ্ত কি বলছে, যে বাক্য যদি মাত্র কেবল বস্তু বা অলংকারের ব্যঞ্জনা করে তবে তা কাব্য হয় না, রসের ব্যঞ্জনা কাব্যকে কাব্য করে, এবং কাব্যের ধ্বনি হচ্ছে রসের ধ্বনি। তার মানে এই যে রস, এই রসটাকে কিন্তু প্রধানভাবে আমরা দেখতে পাচ্ছি বেশি গুরুত্ব, বেশি প্রাধান্য কিন্তু দিয়েছে। শুধুমাত্র সেই কাব্যে অলংকার বা অর্থটাই কিন্তু প্রয়োগ করলে আমাদের হবে না, ঠিক আছে। এবার কি বলছে, ধ্বনি ও আধুনিক প্রাসঙ্গিকতা ও উপসংহার, যেখানে কি বলছে, যে আধুনিক কবিতার অন্বেষণে আধুনিক রূপক ও প্রতিকৃতি কবিতার বাচ্চার্থের আড়ালে বহুস্তরী অর্থ লুকিয়ে আছে। অতুল চন্দ্র গুপ্তের যে ধ্বনি বিচার আধুনিক কবিতার অনির্বাচনীয় রসাসাধে সাবধানিক মানদণ্ড প্রদান করে। তার সঙ্গে উপসংহারে যদি আমরা দেখি, অতুল চন্দ্র গুপ্তের কাব্য জিজ্ঞাসা প্রাচ্যের সাহিত্য তত্ত্বকে শুষ্ক শাস্ত্রীয়তার বন্দি দশা থেকে মুক্ত করে জীবন্ত রসানুভূতির স্তরে তুলে এনেছে, যেখানে ধ্বনিতত্ত্বের সরল ব্যাখ্যা বাংলা সমালোচনা সাহিত্যিকদের এক অমূল্য সম্পদ, ঠিক আছে। যে সুন্দরভাবে একটা ব্যাখ্যা করেছে একটুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি, এই ধ্বনিতত্ত্বের যে আর কি মেন যে ব্যাখ্যাটা যেটা আমরা বলতে পারি, ঠিক আছে।
তাহলে আজকের ক্লাসে এই টপিক নিয়ে আলোচনার বিষয় কিন্তু আমার এতটা ছিল, এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যায়। দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে আমাদের যে পিস্টিক্যাল পাবলিশার রয়েছে, সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক বিভিন্ন সেমিস্টারের যে বইগুলো সেগুলো কিন্তু পাবলিশ করা হয়েছে। যাদের যাদের প্রয়োজন এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।